নমস্কার বন্ধুরা, আমি অনুরাধা আবার এসেছি মনের মধ্যে বাংলার আরেকটা ভিডিও নিয়ে। আর এই সপ্তাহে আবার আমি সহজ পাঠে ফেরত যাব। তার আগে একটা ছোট্ট করে বলে দিই, আমি এটা আমি ঠিক করেছি, এটা লিখে দিই আমি, কিন্তু আমি ঠিক করেছি এরপরে একটা প্রপার স্ক্রিপ্টও নিয়ে আসবে। এইটুকুনি বলার জন্য যে এই ভিডিওগুলোতে যা বলি সেগুলো কিন্তু আমার বোধ, আমার ভাবনা, আর আমার একমাত্র উদ্দেশ্য বাংলাটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। এছাড়া কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই। ভুল ত্রুটি হবে, নিশ্চয়ই হবে, আমাকে নির্গুণে মার্জনা করবেন, কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য যে এগুলো যারা দেখে বা শোনে তারা যদি আরও কিছু বেশি বাংলা বই পড়ে, ছোটরা মানে আমাদের পরের জেনারেশন, তা বা শুনতে চায়, যদি নিজেরা নাও পড়তে চায় তারা যদি গল্প শুনতে চায়, নিজেদের বাড়ির লোকজনদের বলে যে আমাকে আরেকটু শোনাও এই গল্পটা, তাহলে আমি সার্থক মনে করব নিজেকে। এবং সেই জন্য খালি আমার মনে যেই গল্পগুলো ভালো লাগে বা যেই লেখাগুলো, কবিতাগুলো ভালো লাগে সেগুলো ছড়িয়ে দিই। যা বুঝেছি আমি সেইটুকুনি শেয়ার করি। এর বেশি কিছু তাত্ত্বিক দিকে আমি যেতে চাই না, বা সেই ক্ষমতা আমার নেই। একমাত্র উদ্দেশ্য আরও বাংলার ভালোবাসা মানুষের মনে ছড়িয়ে দেওয়া, এইটুকুনি যা। আর তোমরা ভিডিওগুলো দেখছো, টুকটাক সাবস্ক্রিপশন বাড়ছে, ভালো লাগছে, প্লিজ কমেন্ট করো, আরও ছড়িয়ে দিও। ভালো লাগবে, মনে হবে কাজটার একটা সার্থকতা আছে আর কি, বা তোমাদের সত্যি ভালো লাগছে, সেটা তো উৎসাহ ব্যঞ্জক বটেই, সেই জন্য। আর এছাড়াও যেটা বলি, যে যখনই তোমাদের কিছু খারাপ লাগবে বা মনে হবে যে আমি কিছু বেটার করতে পারতাম, বা অন্য কোনো সাজেশনও থাকে যে এইটা পড়ি বা এটা জানি কি না, তাহলে আমাকে জানিও নিশ্চয়ই কমেন্টে। হ্যাঁ, কমেন্টগুলো দিলে বেশ মনে হয় যে না, সত্যি তোমরা হয়তো দেখছো, ভিউজ বাড়ছে, খুব ভালো, কিন্তু কমেন্ট করলে মনে হয় যে আরও বেশি তোমরা কাছে টেনে নিচ্ছ এই লেখাগুলো বা এই চেষ্টাগুলোকে। সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের বই, যেটা বাঙালি মানে বাংলা সাবজেক্টে বা ওয়েস্ট বেঙ্গলে বা বেঙ্গলে, যাই হোক, ওয়েস্ট বেঙ্গল বলা উচিত না, কিন্তু সব জায়গাতেই বা স্কুলে এটা মানে আমরা ছোটোবেলায় পড়েছি। সহজ পাঠ যা বলেছি যে অক্ষর পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের, এই খুব সহজভাবে অক্ষর পরিচয়, এই ধরো ক খ গ ঘ, ক খ গ ঘ গান গেয়ে জেলে ডিঙি চলে বেয়ে, অথবা ও ও ডাক পারে ও ও ভাত আনো বড় বউ। মানে রবীন্দ্রনাথ ঠাকুর অক্ষর পরিচয় করেছেন ম চালায় গরু গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি, জ র ল ব বসে ঘরে, এক মনে পড়া করে। মানে চারটে দুটো একটা এরকম করে অক্ষর, তার সঙ্গে একটা ভীষণ সুন্দর, সাধারণত পুরো বইটাতেই ছবি যেগুলো আছে সেগুলো আমার ধারণা ওনার নিজের হাতে আঁকা, এবং অসাধারণ সব। মানে এগুলো যারা পরবর্তীকালে ধরো আঁকা নিয়ে যাবে তারাও বুঝবে যে এই ছবিগুলোর কি সিগনিফিকেন্স, মানে কতটা উঁচু মানের। আমি সত্যি বুঝি না, কিন্তু আমি এইটুকুনি জানি যে এগুলো আলাদা মান, এই ছবিগুলোর। কিন্তু লেখাগুলো তো অন্যই ব্যাপার, সেইগুলো নিয়েই বলবো যে একটু সাধারণভাবে অক্ষর পরিচয় করছেন, এবং সেটা যাতে শুনতে বেশি ইন্টারেস্টিং লাগে তার জন্য ছোট্ট করে দুটো কবিতার লাইন জুড়ে দিয়েছেন। এবার এবং এটাও বলেছি যে এই বইটার বেশিরভাগই, আমার ধারণা বোধহয় সবটাই গ্রাম বাংলার ছবিগুলোকে বর্ণনা করেছে। মানে গ্রামে কীরকম জীবনযাত্রা হয়, কীরকম মানে আশেপাশের জিনিসপত্র, মানে ধরো মানে মাঠ ঘাট কীরকম হয়, বাড়িঘর কীরকম হয়, লোকের জীবনযাত্রা, লোকের প্রেফারেন্স কীরকম হয়, কি ভালোবাসে লোকে কি করতে, বা কি করা সম্ভব নয়, মানে পুরোপুরি গ্রামের জীবনযাত্রাটার ছবি উনি সব মোটামুটি সব কিছু দিয়েই তুলে ধরেছেন। মানে জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার আর কি চলে এসছে, মানে মাঠ কীরকম, নদী কীরকম, সেখানে কি ধরা পড়ে, রোজ সকালে যখন ওঠে লোকজন, তারা কি কাজে নিজেদের ব্যস্ত রাখে, মানে তাদের জীবনযাত্রা পুরোপুরি। তো সেরকমই আরেকটা লেখা আজকে পড়বো। আমি প্রতিবার এমন একটা কিছু পড়ি যেটা একটা ধরো এন্ডিং আছে, গল্প বা কবিতা যাই হোক। আজকে ঠিক করছি একটা লেখা পড়বো যেটা ঠিক কথিত মানে যেটা ইউজুয়াল টার্মসে একটা গল্প শেষ হচ্ছে বা সেরকম না। এই লেখাটা আমি মানে আরও দেখছিলাম, এটা আমার মনে হলো একটু অন্যরকম, কারণ এটা একটা বাচ্চা ছেলের চোখ দিয়ে বলা, এবং তার দিনের খানিকটা সময়ের আর কি দিনলিপি বা দিনের মানে রুটিন আর কি, সেইটা।
তার কি কি প্রেফারেন্স, তার কি কি মতাদর্শ, হ্যাঁ, তার কি কি কাজ, সেইটা নিয়ে। এটা ষষ্ঠ পাঠের লেখাটা। এবার ছেলেটি বলছে, এটা তার মুখের কথা। বেলা যায়, তেল মেখে ডুব দিয়ে আসি। মানে বেলা যায়, মানে হচ্ছে বেলা গড়িয়ে যাচ্ছে বা বেলা হয়ে যাচ্ছে, মানে দুপুর হয়ে যাচ্ছে। তেল মেখে জলে ডুব দিয়ে আসি। তাদের বাথরুম থাকতো না, কিন্তু তাদের চানের উপায় কি? নদীর মধ্যে চান করা, হ্যাঁ। এবং গ্রামে তেল মাখা, চানের আগে তেল মাখাটা একটা খুব কমন, খুব মানে সবাই মোটামুটি করে আর কি, নিয়ম আর কি। তেলটা মেখে ভালো করে তারপর গিয়ে নদীতে গিয়ে বা পুকুর, যাই হোক, নদী পুকুর যাই, সাধারণত পুকুরই বোধহয় হয়, সেখানে গিয়ে একটু ডুব দিয়ে এলো। ভালো করে চান করলে হয়তো আরও ভালোভাবে, মানে সাবান হোক কি ছোবা, নারকেলের ছোবড়া দিয়ে, নারকেলের ছোবড়া এক রকমের, আজকাল ইংলিশে এটাকে লুফা বলে, সেই জিনিসটার গ্রাম্য ভার্সন হচ্ছে নারকেলের ছোবড়া, সেটা দিয়ে ভালো করে ঘষে নিল একটু। ও বোধহয় বলছে, এই তো বাচ্চা ছেলে যা মনে হচ্ছে, সে বলছে জলে তেল মেখে জলে ডুব দিয়ে আসি, তাহলেই আমার চান শেষ। তারপরে খেলা হবে। একা একা খেলা যায় না, ওই বাড়ি থেকে কয়জন ছেলে এলে বেশ হয়। কেন তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে এবং চান করার তাড়া কিসের? কারণ তারপরে খেলতে যাবে, এবং একা খেলতে যে তার ভালো লাগে না, পাশের বাড়ি বা এটা বাড়ি বা ওটা বাড়ি থেকে যে আরও কিছু ছেলে আসে তার সঙ্গীর সাথেই হয়, তাহলে ভালো। আমাদের খেলা কি আজকের জীবনে, আজ আনফর্চুনেট ব্যাপার আর কি, ভীষণ দুঃখের ব্যাপার যে বেশিরভাগই ঘরের ভেতরে ইনডোর গেমস আর কি। সবাই মিলে খেলা, পাশের বাড়ি থেকে ডেকে নিলাম, সেটা মানে, এবং যখন তখন দিনের বেলা একটা, সেটা হয় না। এখানে কি বলছে, সে দিনের বেলাতেই চান করেই সঙ্গে সঙ্গে, হয়তো ছুটির দিন তার, হ্যাঁ, সঙ্গে সঙ্গে খেলতে যাবে। আমাদের কি হয়, বিকেলবেলায় একমাত্র মাঠে গেলাম, কে সবাই এলো, কেউ এলো না, কারোর বাড়িতে একটা টিচার আসবে, সেই জন্য সেই সন্ধেবেলা আসবো না, তার খেলাটা মিস হয়ে গেল, তার বন্ধুদেরও তাদের খেলার দলের একটা সঙ্গী কম পড়ে গেল। তো এখানেও ছেলেটির একই রকম মনোভাব, যে একা একা তো খেলতে ভালো লাগে না, ওই বাড়ি থেকে কিছু ছেলে এলে ভালো খেলা হবে। কিন্তু তার মনের দুঃখটা বেশিক্ষণ দুঃখ রইল না, কারণ সে বলছে, ওই যে আসে শচী সেন, মণি সেন, বসি সেন, আর ওই যে আসে মধু শেঠ আর খেতু শেঠ, মানে সেন বাড়ি বোধহয়, তার থেকে 3জন ছেলে এলো। হয়তো তারা পিঠোপিঠি বাসে। এবার এত ছেলে একটা বাড়ি থেকে কি করে আসছে? কারণ আগেকার দিনে গ্রাম বাংলায় জয়েন্ট ফ্যামিলি হতো। তো এই যে শচী সেন, মণি সেন, বসি সেন, 3 ভাই বা 3টি ছেলে, তারা হয়তো নিজেদের ভাই নাও হতে পারে, খুড়তুতো চাতুতো ভাইও হতে পারে, কিন্তু সবাই ওই সেন বাড়ি থেকে আসছে। আর আরেক বাড়ি থেকে কে আসছে? মধু শেঠ আর খেতু শেঠ, হ্যাঁ। ফুটবল খেলা খুব হবে, মানে এই ছেলেটির যে তার প্ল্যানটা ছকা হয়ে গেল, যে আমার খেলার সঙ্গী সাথীর অভাব হবে না। তাড়াতাড়ি জল করে নিই, চান করা হয়ে গেছে, মাঠে চলে এসেছি। এবার কোন মাঠ সেটাও বলবে। আচ্ছা, সঙ্গী সাথী নেই, সেটা একটা সমস্যা জীবনের। এই বয়সে বাচ্চাদের জীবনের সমস্যাগুলো কত সাধারণ, কত সিম্পল, এইটাতেই বোঝা যাবে। প্রথম সমস্যা ছিল যে বন্ধু বান্ধব নেই, দল নেই, কি করে খেলা হবে, কিন্তু দল এসে গেছে। দ্বিতীয় সমস্যা কি? বল নেই। সহজ সমাধান, হ্যাঁ, গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেব। ঢেলা মানে হচ্ছে বড় পাথর বা নুড়ি। এবার বেল গাছে যাবে, বেল গাছ এক রকমের ফল, বেল এক রকমের ফল, শক্ত, যেটার থেকে একটা খুব ভালো শরবত হয়, বেল পানা বলে। কিন্তু সেই বেল পানার ভেতরটা আর কি, শিব ঠাকুরের পুজোতে বেল ফল দেওয়া হয়, এবং বেলের ভেতরটা কমলা রঙের হয়, এবং সেটা থেকেই শরবতটা বানানো হয়। কিন্তু বেলের বাইরেটা একদম মানে ইটের মতো শক্ত আর কি, ভীষণ কঠিন হয়। ভাঙাটা সহজ নয়, কারণ ওটা আমি যা দেখেছি যে একটুখানি জোরে কোথাও মারলেই হবে, কিন্তু ওটা যদি কারোর মাথায় পড়ে তাহলে তার খুব অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ওই খোলসটা ভীষণ শক্ত। কিন্তু সেটা বেশ বড় সাইজের হয় বেলটা, এবং সেইটা ও বলছে গাছ থেকে ঢেলা মেরে বেল পেড়ে নেবো। কী করে? এবার গাছে ওঠারও দরকার নেই। এই বয়সের বোধহয় বাচ্চাদের, তোমাদের আরও একটা গল্প বলেছিলাম যে গুলতি ছুঁড়ে টিপ খুব ভালো প্র্যাকটিস করে, তেমনি ঢিল ছুঁড়েও গাছ থেকে ফল পাড়া, এটাও তখনকার দিনে গ্রামের বাচ্চাদের খুব সহজ একটা খেলা ছিল। সেটা তাদের কাছে কোনো বিষয়, কোনো অসুবিধার কোনো ব্যাপারই নয়। এত তারা গাছের মধ্যে ঢিল মেরে বা গুলতি ছুঁড়ে এইসব করে টিপ প্র্যাকটিস করে, এম প্র্যাকটিস করে, যে ফল পাড়া গাছ থেকে তাদের কাছে খুবই সহজ একটা কাজ, এটা কোনো অসুবিধা নেই। তো দ্বিতীয় সমস্যার সমাধান হয়ে গেল। প্রথমে বন্ধুরা এসে গেল, তারপরে বল নেই, কিন্তু বেল দিয়েই ফুটবল খেলা দিব্যি হয়ে যাবে।
না হ্যাঁ এখনকার ফুটবলের মতো অত বড় নাই হলো, ওদের বাচ্চাদের খেলা তখনকার মতো হয়ে গেলেই ওরা শান্ত। এই যে বলছি মানে বেশি দাবি দাওয়া নেই, সহজ সমস্যা এবং তার সহজ সমাধানও ওদের কাছে নিজেরা আছে, নিজেরাই করিতকর্মা মানে সেলফ ফাংশনিং বলা যায়, মানে সহজ প্রবলেম সলভিংটা কিন্তু তার মানে এদের কাছে খুব সহজেই আসতো। আজকের দিনে আমাদের চাকরির ক্ষেত্রে প্রবলেম সলভার একটা খুব বড় রিকোয়ারমেন্ট হয়, মানে সে নানা রকম মানে সমস্যাকে কীভাবে সমাধান করে। এরা দেখো খুব সহজ সমস্যা এবং সেটাকে খুব সহজভাবে ওরা অ্যাপ্রোচ করে সমস্যাটাকে সমাধান করে নিল। সব কিছু পারফেক্ট না হলেও হবে, কাজটা হয়ে গেলেও হবে, এটা ওদের মানসিকতা। ফুটবল হলো না, বেল দিয়েই খেললাম। কোথায় যাবে? তেলিপাড়া মাঠে গিয়ে খেলা হবে। তেলিপাড়া হচ্ছে বোধহয় একটা কোনো জায়গা এবং সেখানকার মাঠ। তো তখনকার দিনে এই পাড়া মানে হচ্ছে এক একটা লোকেশন বা এক একটা লোকালিটি, এক একটা এরিয়া। তো আমি ছোটোবেলায় এক জায়গায় থাকতাম, সেই জায়গাটার নাম ছিল বড়ুয়া পাড়া। বড়ুয়া হচ্ছে এক ধরনের একটা টাইটেল বা একটা সারনেম, অ্যাসামিজদের বোধহয় হয়, আমি ঠিক শিওর না। কিন্তু সে যে বড়ুয়া পাড়ার নামটা কেন কি ইত্যাদি অনেক বড় হয়ে ভেবেছিলাম হয়তো কোনো কালে বড়ুয়ারা অনেকে থাকতো, সেই জন্য তার জায়গাটার নাম হয়ে গেছে বড়ুয়া পাড়া। মানে সারনেম দিয়ে বা কাজের তারা মানে সেখানকার বেশিরভাগ লোক একসময় কী ধরনের কাজ করে সেই দিয়ে জায়গাগুলোর নাম হলো। যেমন এটার নাম হচ্ছে তেলিপাড়া। হ্যাঁ, তেলিপাড়া, তেলি মানেটা আমি জানি না, কিন্তু তেলিপাড়া একটা পার্টিকুলার টাইপের মানুষজন বা কাজকর্ম সেটাকেই হয়তো বোঝাচ্ছে। তো সেইখানকার যে মাঠ, সেইখানে গিয়ে, ওদের বাড়ির কাছে মাঠ নেই, সেখানকার মাঠেই চলে গিয়ে খেলবে, অসুবিধা নেই। কিন্তু বাচ্চাটাকে দেখাচ্ছে, ছেলেটাকে দেখাচ্ছে সে কিন্তু যথেষ্ট মানে দায়িত্বশীল। মানে সে কি খালি খেলার কথা ভাবছে না, আর বাকিটাও ভাবছে। খেলা সেরে ঘরে ফিরে যাব, দেরি হবে না, মানে বাড়িতে যাতে কেউ বেশি চিন্তা না করে সেটাও তার মাথায় আসে। খেলা সেরেই তাড়াতাড়ি ঘরে ফিরে যাব, আর বাবা নদী থেকে ফিরে এলে তবে খাবো। মানে তারপরে বাবা এখন হয়তো সকালে কাজ করতে গিয়েছেন, তারপর বাবা দুপুরবেলা নদী থেকে গিয়ে চান করবেন। হ্যাঁ, তখন সেটা ওনাকে যখন দেখবেন ফিরতে ফিরতে, তখন উনি মানে ও জানে হয়তো দেখবে, নয়তো জানে যে কিরম সময় নাগাদ বাবা ফেরে, সেই সময়ই খেলা শেষ করে দেবে, তখনই বাড়ি চলে যাবে। কারণ বাবা আসার পরে কিছু কাজ আছে। কি কাজ আছে? গিয়ে ভাত খেয়ে খাতা নেব, লেখা বাকি আছে। মানে খেলা শেষ, প্রথমে চানের কাজটা আছে, বেলা হয়ে যাচ্ছে, বেশি দেরি করা যাবে না, চাল তেল মেখে ডুব দিয়ে আসতে হবে। তারপরে নিজের মনের আনন্দের কাজটা মানে খেলা, এবং তারপরে বাবা ফিরলেই সময় নষ্ট করা যাবে না, কারণ তখন অনেকটা সময় গড়িয়ে যাবে আর কি। গিয়ে খাবার খেয়ে মানে ভাত খেয়ে মানে দুপুরের লাঞ্চ খাওয়া, মানে আমরা বাড়িতে লাঞ্চ মানে দুপুরের খাবার খেতে হবে, ভাত খেতে হবে, কিন্তু আগেকার দিনে এটাও একটা খুব মানে সহজ একটা মানে কথার ধরন ছিল যে ভাত খেয়ে নাও, মানে হচ্ছে এটা বোঝাতো মনে হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নাও। শুধু কি সে ভাত খাবে, ডাল খাবে, তরকারি, মাছ, মাংস যাই হোক, সাধারণত মানুষের আর্থিক যেরকম মানে ফাইন্যান্সিয়াল যেরকম কন্ডিশন সেই অনুযায়ী হয়তো সে কেউ নুন ভাতই খেলো, কেউ পান্তা ভাতই খেলো, কিন্তু ভাত খাওয়া মানে দিনের প্রথম বড় একটা মিল খেয়ে নেওয়া আর কি, মানে সাধারণত লাঞ্চ খেয়ে নেওয়া। তো বলছে খাতা নেব, গিয়ে ভাত খেয়ে খাতা নেব, লেখা বাকি আছে, মানে সে এবার পড়াশোনার দিকে মন দেবে। মানে খেলা হলো, খাওয়া দাওয়া হলো, তার আগে চানও হয়ে গেছে, এবং তারপরে লেখা বাকি আছে, মানে পড়াশোনাও করতে হবে। মানে তার জীবন ধারণটা এরকম যে তার জীবনের দিনের সময়গুলো এরমভাবে ভাগ ভাগ করা, চান আছে, খাওয়া আছে, খেলা আছে এবং পড়াশোনা আছে, এবং সব কিছুকেই সে যে মন দিয়ে করবে সেই প্ল্যানটা সে ছকে নিচ্ছে। এই হচ্ছে তার জীবনযাত্রা। হ্যাঁ, বাবার আসার পর যাতে বাবাকে অপেক্ষা না করতে হয়, মা তাড়াতাড়ি ওদের খাবার দেবে, সেটাই গ্রামের তখনকার দিনের নিয়ম ছিল যে আগে বড়রা বা বাইরে থেকে যারা কাজ করে আসছেন বা বাচ্চারা খেয়ে নিচ্ছে, তারপরে মারা বসবে। তো সেইটাতেও যাতে কারোর দেরি না হয়, অথবা পড়াশোনাটাও যাতে ক্ষতি না হয়, পড়াশোনাটা যাতে পড়ে না থাকে, সেও কিন্তু এই বাচ্চা ছেলে সে প্ল্যান করে নিচ্ছে। এইখানেই এই লেখাটা শেষ। এটা আমার এই যে বলছিলাম এই লেখাটার কোনো টিপিক্যাল এন্ডিং বা কিছু নেই, কিন্তু এটা হচ্ছে একটা গ্রামের জীবনযাত্রা। মানে তার খেলা, একটি বাচ্চা ছেলের তার জীবনে গ্রামে থাকে, তার জীবনে কি কি জরুরি বা কি কি দরকার, হ্যাঁ, বা কি কি লাগে, কি কি সমস্যা হতে পারে তার জীবনে, কাজগুলো একটার পর একটা কি কি হয়, ছোট্ট করে একটা মানে তার পরিচয়, কোনো শেষ নেই গল্পটার। এইখানেই গল্পটা শেষ। আমার মনে হলো একবার এরকম একটা লেখাও তোমাদের সহজপাঠে বেশ কিছু লেখা এরকম আছে যার কোনো টিপিক্যাল শেষ নেই, কিন্তু জীবনযাত্রার সঙ্গে, গ্রাম্য জীবনযাত্রার সঙ্গে আমাদের পরিচয় করে দিচ্ছে, মানুষের মানে
বিভিন্ন বয়স অনুযায়ী মানুষের জীবনযাত্রার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছে। যা বলি প্রতিবার একটুখানি ইংলিশে বলে দিই। So I've come back with Shohoj Paath, which is again a book by Rabindranath Tagore, and he is one of the stalwarts of Bengali literature, as you all know. I've already said that he's written many stories and novels, but this book is something which kids are made to read pretty early in their school, and it is something which basically introduces us different alphabets, and there's a very nice image which is another level. Of course, I am not an expert to discuss art, but I know that whoever discusses, whoever are aware of, they'll understand that this is all these are different works of art, and very special. But what he does through this book by the literature is that he expresses 3-4 alphabets and then gives a 2-line small poem, which is basically to make the alphabet sound more interesting. Sometimes it's a single letter, and that's the beauty of this expression of alphabets. And the rest part of it, or rather the most part of this book, is actually explaining different topics or different viewpoints of, or rather perspectives of, the village life of Bengal. So how do the people lead their lives, what are their daily practices, how do they earn their money, how's the geography or location like how are the houses, how are the rivers, how's the land, what do the kids do, what are their usual practices, what are their usual routines, what are their preferences, what are the kinds of things that are used. So that is explained in the different pieces in this book. So be it poems or be it small proses, most of the proses, or rather a lot of the proses in this book do not have a typical story start and story ends kind of a setting. Sometimes it's just a description of how's the life like, and I decided today to read something like that from this book, which does not have a particular ending, but it speaks volumes about what's the life like of a kid in Bengal, what are his preferences, what are his thoughts, and what are his problems and how he solves them. So this is done in the version, in the dialogue or in the monologue of a young boy, and how his lifestyle is. So he says that it's getting late in the day, so it's probably almost noon. I need to take a bath. And how do I take a bath, which is a very common practice in villages? That is to take a dip in the nearby river or pond. So if you're good, then you'll probably use something to scrub your body also, but before that, just apply some oil on your whole body, go to the river, take a dip, you are done. That is the simplest way of taking a bath for kids. And of course, for elders or others who want to spend more time, they have other materials that they use for. But for these kids, the first ritual of the day is to take a bath, and that is just to apply some oil in your body, go to the nearby go to the nearest water body, take a dip, and you're done. And so that is his first work. What's his next work? He wants to play, and he knows that he has to play, but he needs partners for that. He can't play alone, and he's wishing that if other kids from houses nearby come, and that's when he sees that from one house the 3 kids come, Shochi Shen, Moni Shen, and Boshi Shen. Shen is the surname, and it seems that all of them have come from the same house where the people are, all the people have the surname Sen. Now it's quite a possibility. This is something I want to again highlight. It's not intricately mentioned here. It's quite a possibility that these are not like brothers, these would be just cousins basically. So someone who's the father's elder brother or the younger brother, all the 2-3 brothers stay in the same house, their kids also stay in the same house, they grow up together, and nobody will even imagine that they are from different actually they have different parents, they've all grown up together, they've all played together. So that was the joint family culture persistent very much in villages in India at that time, and of course I'm sure there are many right now also.
and from another house also comes two boys, Modhu Shet and Ketu Shet. So he is happy that now we'll play football properly. So one problem is solved. What is that? That I did not have partners. What's the second problem? There's no ball to play. But is that a problem? No. Kids in villages in those days have a very common habit of using slingshots or big stones to basically throw and aim and throw at the fruits in the trees, so that the fruit breaks from the tree and drops. So that was their expertise. It was like it was a very easy technique or very easy action for them to throw the stone and break the fruit off the tree, and enjoy the fruit. So whether it's guava, whether it's juju, whether it's some other, so it could be mangoes. There would be so many mango trees in villages in Bengal, and mango is one of the tastiest fruits. So throwing them, so if you might not have trees at your house, right, or your garden, but of course there are plenty, and for these kids, just aiming and using a slingshot or aiming a stone and throwing it, and then the fruit breaks, and then collecting it, that was a very common practice. So getting it was easy. So they are using a fruit called bale. I don't remember the English word for bale right now, but what bale, it is a fruit which is used to make a very tasty juice or sharbat in the months of summer, and it's very it cools your system. It's very easy. The name of the sharbat is bale panna, and the fruit bale has it's got a lot of fibers inside, but the outside orange colored fibers, but the outside is very strong, like a brick. It can be broken easily. If you hit it, it will crack easily, but if it falls on your head or anywhere, you are sure to get a crack, or you are sure to get injured, because the covering is very, very strong. So that is why they have chosen this fruit, that even if they use it to kick, it'll not break easily. So the problem of not having a football is also solved. I don't need a big proper football. A fruit big enough for the boys to kick and play and run, that's done. So these kids, they have simple problems, and they have simple solutions ready at hand. So problem solution is something which would come to them very easily. Like these days, problem solution is one of the most important criteria in job requirements, etc. But and how you have a problem solving attitude. So if life was simple, if problems were simple, the approach to life and solving a problem was simple, the solution is really easy to attain. So that was the philosophy of the kids in these times, or in these locations, that okay, I don't have a football, doesn't matter, my aim is to play, and I have friends, and I can substitute the ball with a fruit. My job is done. And next, they are going to a place called Telipara Math. So Telipara is probably a particular location. In those days, the locations would be named by the profession of the people, or by a particular surname. Like I would stay at some place where the name of the place was by a surname, and I would wonder what is the meaning. And much later, I got to know it could be that a lot of people much earlier who were staying in that location had that particular term or surname, and that's why the entire area has been named by this surname. So Telipara is a particular place, and he has to go to the field near that para. So it's not restricted to their area also. They can go anywhere and play. So like it could be possible that there's no field near to the place where they were staying. So they would go to Telipara, where there's a field or mart near there in that area, and they can play, and that the location problem is solved. The absence of ball, that problem is solved. Friends are here, so no, the problem of partners is solved. Easy life, easy problems, and simple solutions, simple approaches. Life is sorted. But is it life only about games and other things? No. He has other priorities also. He says that after I play home, after I finish my play, I have to go home. I will not be late. There are other works which I have to. There are other jobs which I have to complete when I'm back home, and so I will go back home very soon. As soon as I finish my play for the day, I will go back home. So he says that when his dad is back from the
from the river. So I get to know here later that it's not a pond, but they go to take a bath near from the river. So he says there's a particular time when dad will be finishing his work for the day, and then he'll take a bath and he'll come back from the river, and that I know that time, and that is when I will go back home, because I don't want him or anybody else to wait. Right now I don't have anything, but if father is back, I need to hurry up. I need to go home and have my lunch, because everybody else will be waiting for me if I'm not, because that was probably the usual custom that all the people who would go outside, or and kids, they would all have, and then the ladies of the house would have their food. So I can't keep them waiting. I can't delay. So I have to go home as soon as dad is back, have my lunch, and then I have to take my exercise books, and I have to write something. So my studies are also important, my games are also important, timing is also important. So they had very clear priorities, and they knew what they had to do. They were not confused, and they were very clear about their responsibilities. So life includes everything, right? Like life includes games, interaction, social interaction with kids their age, being responsible, be studying. So it was that simple a life. So this is where the story ends, or rather the piece ends, which says a simple lifestyle. How was the lifestyle of people in villages, especially kids that age, and what was the approach to life? So that's how this part ends. It's as I said, it speaks about the lifestyle, thought processes, philosophies, ideals, problem solving attitude, what are the usual practices. So a lot is covered in this very small piece, and that is how Rabindranath Tagore basically displays different images of the village life in front of us. So I'll end my explanation here. এইখানেই শেষ করলাম। এইখানে মানে যা বললাম যে মানে গ্রাম্য জীবনযাত্রার নানা রকম আঙ্গিক খুব সহজভাবে রবীন্দ্রনাথ আমাদের কাছে মানে পরিবেশনা করেছেন আর কি। আমাদের বুঝিয়ে দিয়েছেন যে গ্রামের জীবনযাত্রা, গ্রামের মানুষের জীবনের মূল ভাবনা, বা কি তাদের পরিচালিত করে, কি তাদের জীবনে জরুরি কাজ, তার পিছনে ভাবনা চিন্তা, সেগুলো এভাবে উনি সাধারণ খুব সহজভাবে ছোট ছোট গল্পে বা ছোট ছোট ঘটনার বিবরণে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে কোনগুলো প্রচলিত মানে ব্যবহার, যে ঢিল ছোড়া, হ্যাঁ, বা নদীতে চান করা, হ্যাঁ, দুপুরবেলা খাওয়াটাকে ভাত বলে দেওয়া, ভাত খাচ্ছি মানে লাঞ্চ করছি, হ্যাঁ, সেগুলো উনি সহজভাবে এভাবে বুঝিয়ে দিয়েছেন। আজকে এখানেই শেষ করবো সহজ পাঠ। আমি জানি না একটু অন্যরকম হলো, মানে গল্প হলো না বা কবিতা হলো না, আমি জানি না তোমাদের কেমন লাগবে, কিন্তু এইগুলো আমার মতে পড়া দরকার। মানে গ্রাম্য জীবনযাত্রার সঙ্গে আমাদের পরিচয়টাও, তখনকার দিনের গ্রাম্য, এখন হয়তো সব কিছু আলাদা হয়ে গেছে। এখন হয়তো লোকের বাড়িতে মানে নদীতে গিয়ে চান করার কনসেপ্টটা বা প্র্যাকটিসটা হয়তো নেই, কিন্তু যাই হোক এগুলোও তো জানা দরকার। আমাদের লাইফস্টাইল কীরকম ছিল, মানুষের মধ্যে কীরকম, তারা কীভাবে মানে আমাদের বিবর্তনটা হচ্ছে, হাউ ইভলিউশন যেটা বলে। আগেকার দিনে ধর বাথরুম হয়তো বাড়ির মধ্যে ছিল না, আস্তে আস্তে সেগুলো কী করে বদলেছে, হ্যাঁ, কাজের ধারা বদলেছে, পড়াশোনা এখানে হয়, তখন হয়তো গ্রামের বাচ্চারাও সবসময় খেলতে যায় না, তারা হয়তো অনেক বেশি পড়াশোনা করে। এই বদলগুলোও আমাদের জানা দরকার, সেই জন্যই এগুলোও পড়তে ভালো লাগে। মাঝে মাঝে এগুলোও পড়বো, আশা করি ভালো লাগবে। যদি কিছু খারাপ লাগে তাহলেও বলো। আর যেটা বলি সবসময়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট। ভালো থেকো সবাই। আর বছর প্রায় শেষ হয়ে আসছে, আশা করি সবার সামনের বছরটাও ভালো কাটবে। আর কি, আজকেই আসি, টাটা।